নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি টাফ টক এক্সপ্লেইন। টাফ টক এক্সপ্লেনে আমরা কোনো একটি বিষয়ে সে বিষয়টি নিয়ে বিশ্লেষণ করব, কখনো কখনো গবেষণা ধর্মী, কখনো কখনো রিপোর্টিং ধর্মী। আজকে টাফ টক এক্সপ্লেনে আমরা আলোচনা করব তৃণমূল কংগ্রেসে কে কৌরব কে পাণ্ডব। কেন এই বিষয়ে আলোচনা করব, অবশ্যই সে প্রসঙ্গে আসব, কিন্তু তার আগে দু চারটি কথা বলি। আপনারা সবাই জানেন যে গত সোমবার বিধানসভায় প্রথম ভারতীয় জনতা পার্টি এর রাজ্যে অর্থাৎ বঙ্গে তাদের বাজেট পেশ করলেন ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। দেখুন, গণতন্ত্রে বাজেট মানে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আগামী 1 বছর এ রাজ্যের মানুষ কোন পথে এগোবে তার একটা দিশা থাকে। কি উন্নয়ন হবে, পরিকাঠামোয় কি হবে, কার সুবিধা হবে, কার অসুবিধা হবে। গণতন্ত্রে পরিসর যেটা থাকে সেই পরিসরে আলোচনা হয়। কাদের আলোচনা হয়? শাসক আর বিরোধীদের আলোচনা হয়, চুলচেরা বিশ্লেষণ হয়, গবেষণাধর্মী বক্তব্য শোনা যায়। কিন্তু আমাদের এ পোড়া বঙ্গে আমাদের দুর্ভাগ্য, এমন বিরোধী আমাদের, সেই বিরোধী কে আসল বিরোধী কে নকল বিরোধী তাই নিয়ে তরজা চলছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, আমাদের গণতন্ত্রে অর্থাৎ এই নতুন যে বিধানসভা সেশন শুরু হলো, সেই সেশনের বাজেট অধিবেশনেই বোঝা গেল যে আমাদের আর যাই হোক এ রাজ্যে গণতন্ত্রটা প্র্যাকটিস বা অনুশীলন করা যাবে না। তার কারণ বিরোধীরাই ঠিক নেই। দেখুন, কে পাণ্ডব কে কৌরব, সত্যি কি ধর্মযুদ্ধ হচ্ছে? একদল মানুষ অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস এই বাড়াবাড়িটা না করলেই পারে। তার কারণ পৃথিবীতে যত ঘটনা রয়েছে সেই ঘটনা ইচ্ছে করলেই মহাভারতের ফর্মুলায় ফেলে দেওয়া যায়, আর এখানেও তাই করেছে। একদল বলছেন আমরা পাণ্ডব, 5 জন মিলেই আমরা লড়াই করব। দুঃশাসন, দুর্যোধন তার বড় ভাই এবং 100 জনের বিরুদ্ধে আমরা 5 জনই যথেষ্ট। এই কথার মধ্যে একটা ইঙ্গিত আছে। আসলে তৃণমূল কংগ্রেস তো এখন 3টে ধারায় ভাগ হয়ে গিয়েছে। কালীঘাট তৃণমূল কংগ্রেস, অন্যদিকে আমরা জানি এনসিপিআই নামে একটি রাজনৈতিক দল, অর্থাৎ দিল্লির সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, আরও অনেকে, এবং পশ্চিম বাংলায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন আরও একটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ব্লক। তারা আবার একটি 5 তারা হোটেলে সম্মেলনও করে ফেলেছে। কিন্তু এই তৃণমূল কংগ্রেস তার পাপের ভাগিদার কে হবে? এই তৃণমূল কংগ্রেস যেভাবে তোলাবাজি করেছে, যেভাবে লুট করেছে, যেভাবে খুন করেছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাজেট সেশনে একেবারে সরাসরি বলে দিলেন, সপাটে বুঝিয়ে দিলেন, ভালো তৃণমূল বলে আদতে কিছু হয় না। একবার দেখে নেব। যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। আপনারা কাউন্টিং হলের মধ্যে মানস সাহা, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী, তাকে আপনারা খুন করেছেন কাউন্টিং হলের মধ্যে। আপনারা 1 লক্ষের বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঘরছাড়া করেছেন। আপনারা হিসাবটা শুধু দেখলে অবাক হয়ে যাবেন যে পশ্চিমবঙ্গে কি ধরনের অত্যাচার আপনারা করেছেন। এবারে মোট 21-এ এফআইআর হয়েছিল প্রায় 2000-এর কাছাকাছি থানাতে। সহযোগিতা করুন কমরেড, সহযোগিতা করুন।
ওই একটা ঘোড়া মারা অঞ্চলে যদি আমি মানরেগাকে ধরি, তাহলে ডোমকল বহরমপুরে অত বড় জেল নাই যে জেলের সংখ্যা গিয়ে দাঁড়াবে। একটা চোরকে ছাড়া হবে না। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূলের চরিত্রটা কি। দেখুন, এ কথা বলতে আমাদের কোনো কুণ্ঠা নেই যে গত কয়েক বছর ধরে শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই করেছেন, যেভাবে লড়াই করেছে গোটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে, স্বাভাবিকভাবেই তার প্রতিফলন তার বক্তৃতায় থাকবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে না, যে তৃণমূল কংগ্রেসের যারা এই মুহূর্তে নিজেদের ভালো হিসেবে দাবি করছেন, যারা পাণ্ডব বলছেন, তারা কেন বলছেন? তৃণমূল কংগ্রেস পার্টিটা মূলত মমতা বন্দ্যোপাধ্যায় তার আঁচলের তলায় একদল লুম্পেন, একদল তোলাবাজ, একদল কোনো রকম আদর্শবিহীন মানুষের সমাবেশ বলে অভিযোগ করছেন অনেকে। দেখুন, এই অভিযোগ কিন্তু ফুৎকারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যারা সনাতনপন্থী বা যারা ভারতীয় জনতা পার্টি করেন, তারা পরিষ্কারভাবে তারা বলেন যে তাদের একটি লক্ষ্য আছে। তারা সনাতনী, অর্থাৎ তারা এই দেশ এবং এই দেশের মানুষের জন্য তারা রাষ্ট্রবাদী এক ফর্মুলাতে বিশ্বাস করেন। এই বিশ্বাসের সঙ্গে আপনি একমত হতেও পারেন, নাও হতে পারেন। আবার দেখুন, যে সমস্ত বামপন্থী পার্টি আছে তারা সবাই তাদের মতো করে কোনো না কোনো মতবাদে বিশ্বাস করেন। সিপিআইএম থেকে শুরু করে, সিপিআই থেকে শুরু করে, সিপিআইএমএল থেকে শুরু করে, এসইউসিআই থেকে শুরু করে যে কোনো বাম দল, তারা একটা পথ ধরে চলেন। এমনকি ফরওয়ার্ড ব্লক, আরএসপির মতো পার্টিও। প্রশ্ন হচ্ছে, প্রায় ১.৫ দশক ধরে শাসন করলো তৃণমূল কংগ্রেস এই বঙ্গে। কেউ বলতে পারবেন, কোনো নেতা বলতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের আদর্শটা কি? সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ তিনি বলছেন এখানে নাকি ধর্মযুদ্ধ হচ্ছে। একদিকে ১০০ জন, অন্যদিকে নাকি ৫ জন, অর্থাৎ পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব লড়েছিল কেন? কিসের জন্য লড়েছিল? ধর্মের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য। সত্যি কি তৃণমূল কংগ্রেস এই দাবি করতে পারে? একবার কুণাল ঘোষের দাবিটা আমরা দেখে নেব। একদিকে বিধানসভার মধ্যে কথা বলতে দেওয়া হবে না, একদিকে আপনি একজন ধর্ষণের অভিযুক্তকে বিরোধী দলনেতা করবেন, আর আমরা বলার সময় আপনাদের লোকেরা বাধা দেবে। এটা কি করে চলবে? আসুন এবার আমরা ঝট করে একবার আপনাদের মনে করিয়ে দিই। সবাই জানি আমরা যে তিনটে দলে কিভাবে বিভক্ত হলো। দেখুন, কালীঘাট তৃণমূল, সেখানে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আর রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায় সহ দোলা সেন, এরা রয়েছেন। এদের বক্তব্য কি? এদের বক্তব্য খুব পরিষ্কার। তৃণমূল কংগ্রেস যে প্রতীকে লড়েছে যারা, বা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তিনিই প্রার্থী ছিলেন, তার ছবি আর তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে এরা লড়েছেন। কেউ সাংসদে রয়েছেন, কেউ রয়েছেন এই মুহূর্তে বিধানসভায়। আসলে সবাই নিজের দক্ষতায় নয়, নিজের কৃতিত্বে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে জিতেছেন। সুতরাং কালীঘাট তৃণমূল, তারা সংখ্যায় অতীব কম, তারা দাবি করছেন তারাই আসল তৃণমূল। এখন মুশকিলটা হচ্ছে, অনেকে বলছেন যে এই কালীঘাট তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কুণাল ঘোষ, দোলা সেন, এদের দুজনকেও আমি বাদ রাখলাম। বাদবাকি যারা আছেন তারা সবাই কি জানেন? রাজনৈতিকভাবে তাদের এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছে। অর্থাৎ প্রত্যেকের তো একটা মেয়াদ থাকে। ধরুন ওষুধের, আপনারা নিশ্চয়ই দেখে নেন যে মেয়াদ কত দিনের। রাজনৈতিক একটা মেয়াদ, সেটা তো একটা সময়ের পর থাকে না। ধরুন, আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করছি না, কিন্তু অশোক দেব দাপুটে নেতা, এক সময় তিনি কংগ্রেসে দাপিয়ে রাজনীতি করেছেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের ঘোষ সুরিদও বলতে পারবেন না যে এই অশোক দেব সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রকম সুবিচার করেছেন। বরং জনশ্রুতি হচ্ছে অশোক দেবকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সেই বিখ্যাত সুমিত, যাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, যিনি এখন নিখোঁজ, তিনি কার্যত অপমান করেছেন।
এবার চলে আসি আরেকজনের ক্ষেত্রে। তিনি কে? শোভনদেব চট্টোপাধ্যায়। দেখুন, সোমবার বিধানসভায় আমার সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের দেখা হয়েছিল। বাজেট পেশের পর তিনি বেরিয়ে এসেছিলেন, কি সুন্দরভাবে কথা বলছিলেন। আমি মনে মনে ভাবছিলাম যে এই লোকটা কেন তৃণমূল কংগ্রেস করেছে, এই লোকটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার অপমানিত হয়েছেন, তবুও দল ছাড়েননি। আমাকে একবার শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন তিনি বক্সার, বক্সিং করতেন, খেলায় হার জিত হয়, হারলেও তিনি মেনে নেন, জিতলে অবশ্যই আনন্দিত হন, এটাই স্পোর্টসম্যান স্পিরিট। সেই স্পিরিটটা তিনি এখনও দেখিয়ে চলেছেন। তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে ব্যবহার পেয়েছেন তার খুশি হওয়ার কোনো কারণ নেই। আবার আরেকটা দল বলছেন শোভনদেব চট্টোপাধ্যায় বিশিষ্ট ভদ্রলোক, এই মুহূর্তে যাবেন কোথায়, কোথায় তার জায়গা হবে, তার কারণ বয়স যে বেড়েছে। আবার অন্যদিকে রয়েছেন দোলা সেনের মতো দাপুটের নেত্রী। দাপুটে এই কারণে বলছি, দোলা সেন কিন্তু আজকে রাজনীতিতে নয়, শুধু তৃণমূল কংগ্রেসে নয়, পূর্ণেন্দুদা দোলা দিকে আমরা দেখেছি বাম আমল থেকে তারা বামেদের সঙ্গে বিরোধিতা করেছে, অথচ তারাই নাকি আবার বামপন্থী। অনেকে বলেন সিপিএম বা বাম দলে কলকে না পেয়ে তারা তাদের জায়গা খুঁজে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যে বিরোধিতা দেখাতে পেরেছিলেন তাতে বামেদের অনেকে আকৃষ্ট হয়েছে। আজকে আমার সাংবাদিক হিসেবে কথা বলতে লজ্জা নেই, বামেদের মধ্যে অনেক শরিক দল 2011 অর্থাৎ পরিবর্তনের আগে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি হিসেবে নানাভাবে সাহায্য করেছেন। একজন প্রাক্তন ফরওয়ার্ড ব্লকের নেতা, যিনি পরবর্তীকালে সাংসদ হন তৃণমূল কংগ্রেসের, তিনি আমাকে জানিয়েছিলেন যে অশোক বাবু অর্থাৎ অশোক ঘোষ সেই সময় বামফ্রন্টের সত্যি সবাই শ্রদ্ধা করত, বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুরক্ত ছিলেন। তার কারণটা অবশ্যই রাজনৈতিক, কারণ সেই সময় বিরোধী রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় অগ্নিকন্যা ছিলেন। পরবর্তী 5 বছরে অর্থাৎ এই 2021 থেকে 2026 ঠিক একই ভূমিকায় আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকে। এখন প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেভাবে ক্ষমতায় এসেছে, যে জনাদেশ পেয়েছেন এবং যেভাবে ডাবল ইঞ্জিন সরকার চালাচ্ছেন, তাতে তৃণমূল কংগ্রেস ভাগ হয়ে গেল কেন? কালীঘাট তৃণমূল কংগ্রেস নিয়ে বলছি না, এরা ঐতিহ্য নয়, এরা চান যে একটা স্থিতিশীল অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ এবং মুখকে পোস্টার করে যদি টিকে যাওয়া যায় রাজনীতিতে। অন্যদিকে এনসিপিআই, কেউ নামই শোনেনি, আমরা নাম শুনলাম সবাই, এরকম শত শত পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল আছে। এখন সাংসদরা কেন এক জায়গায় হলেন? কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সমস্ত সাংসদ, এমনকি যে জুন মালিয়া কিছুদিন আগে পর্যন্ত অর্থাৎ এই নির্বাচনের ফলাফলের আগে তিনি বলছিলেন যে 5 তারিখের পর নাকি খেলা হবে, তিনিও কেন 360 ডিগ্রি ডিগবাজি খেলেন? আসলে অনেকে অভিযোগ করছেন এই সব সাংসদদের কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে, আর রয়েছে নানা ধরনের এমন তথ্য যাতে তাদের এক্ষুনি জেলে পোড়া যায়। ভারতীয় জনতা পার্টি একটা মতাদর্শগত ভিত্তি ছাড়া কাউকে দলে নেবে না, সুতরাং তারা দল বদল করতে পারছেন না, অথচ পাপ করেছেন, সম্পত্তি করেছেন, কি করবেন? সেই জন্যে তারা এনসিপিআই এর আড়ালে একটা ব্লক করে তারা বলছে আমরা এনডিএ অর্থাৎ তারা বকলমে ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করবে। দেখুন, রাজনীতিতে রাজধর্ম পালন করতে গেলে পার্লামেন্টের আপার হাউস, লোয়ার হাউস, উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা অর্থাৎ নিম্ন কক্ষে সবার যে কোনো শাসকের পর্যাপ্ত পরিমাণের সমর্থন দরকার হয়। তার কারণ দেশ কোন দিকে এগোবে এবং যেখানে যেখানে আইন প্রণয়ন হবে সেখানে অবশ্যই সংখ্যাই কথা বলে। ঠিক এক্ষেত্রেও তাই পড়ে পাওয়া 16 আনার মতো রাজনীতিতে নেবেই, এই সংখ্যাটা তো দরকার ছিল। সেই জন্য আপাতত এই ব্লক খুব নিশ্চিন্ত, কিন্তু বিশ্বাস করুন এই যে সাংসদদের দেখছেন এর সিংহভাগ তো বটেই, একজন দুজনকে বাদ দিলে
কেউ আর ফিরে যেতে পারবেন তার কেন্দ্রে? অর্থাৎ অরবিটলেস গ্রহের মতো এখন তারা সংসদের কক্ষে ঘুরে বেড়াবে, অর্থাৎ তারা তাদের কক্ষপথচ্যুত হয়েছেন। কিছুই না, 2029 অবধি তারা সাংসদ থাকবেন, তারপর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন, ভারতীয় জনতা পার্টির হাতে পায়ে ধরবেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি যে মতাদর্শে বিশ্বাস করে, মনে হয় না এই দল বদলুদের তারা নেবে। এবার চলে আসি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ এই মুহূর্তে বিরোধী দলনেতার তার ব্লকের বিষয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং আরও অনেকে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা একসময় সেনাপতি ছিলেন, তারা সবাই এই মুহূর্তে বিধানসভায় নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে তারাই আসল তৃণমূল কংগ্রেস। এমনকি একটা 5 তারা হোটেলে বিরাট করে ফলাও করে তাদের মতো করে তারা কি করলো, তারা নাকি ঠিক করলো নীতি নির্ধারণ এবং তাদের ওয়ার্কিং কমিটি ঠিক করে ফেললো। আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, এবং তাদের পেছনে যাদের ছবি আছে সেইখানে অনেক প্রশ্ন ওঠায়। তারা বলছেন এদেরও তো মমতা বন্দ্যোপাধ্যায় মানতেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে কার্যত বহিষ্কার করেছে, অভিষেককে তো সরাসরি বহিষ্কার করেছে। এমনকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেকের, অর্থাৎ যে অভিষেকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে এসছিল, যে কথা কুণাল বাবু বলছিলেন যে সিপিএম তাড়িয়ে দেওয়ার পর দয়াপরবশত অভিষেক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জায়গা দিয়েছিল, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেক সম্পর্কে কি বলছে এবং কুণাল ঘোষই বা কি বলছে একবার শুনে নেব। অনৈতিকভাবে মেরুদণ্ডহীন বিরোধী দলনেতাকে বলতে দিলে তখন সেটা বলতে দেয়া হবে, এইটা উনি ব্যবস্থা করে রেখেছেন। বিধায়ক রয়েছেন প্রায় 270 জন, তার পাশে যা দেখতে পাচ্ছি যে বিধায়ক রয়েছেন বিজেপি বা বিজেপি স্পন্সর্ড বিধায়ক রয়েছেন। আরে দাদা, আমাদের শুনতে হয়েছে আমরা মাত্র 5 জন। আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। অনারেবল চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু 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 যারা যারা হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না। আর যে আপনারা যেটা নারী নির্যাতন বলছেন, একটা সুতরাং বুঝতেই পারলেন, একদিকে কুণাল ঘোষ, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জোর মারপিট হচ্ছে। অনেকে বলছেন ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত সংঘাত রয়েছে, এর পেছনে কোনো আদর্শ নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কেন কুনকি হাতি বলছেন? স্বাভাবিক, তার কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক দল ভাঙাচ্ছে, সেক্ষেত্রে কুণাল ঘোষ নিশ্চয়ই অত্যন্ত বিরক্ত, আতঙ্কিত। তাহলে কি তৃণমূল কংগ্রেসটা থাকবে না? আবার অন্যদিকে এটাও ঠিক কথা যে অনেকে বলছেন কুণাল ঘোষ বরাবরই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অপছন্দ করতেন। দেখুন, সত্যি কি আমরা বলতে পারবো না, তারা দুজন জানেন। রাজনীতিতে বিশেষ করে তৃণমূলের ক্ষেত্রে যারা তৃণমূল করেন তারা কখন কাকে পছন্দ করেন, কে কার সঙ্গে গলাগলি করবেন, কিছুই বলা যায় না। অর্থাৎ এক কথায় আসলে এরা নিজেদের স্বার্থে চলে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তৃণমূল কংগ্রেসের 3টে ব্লক, তাহলে কি তারা যা পাপ করেছে, তাল তাল সোনা নিজেদের কাছে রয়েছে, কারোর রক্ষিতা বা উপপত্নীর কাছেও রয়েছে ধন সম্পত্তি, নিউ টাউনে যাদের বিরাট বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে এবং সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সম্পত্তি রয়েছে, তাহলে এসব কি উদ্ধার হবে না? আপনি কেন এই চোর ডাকাতদের জন্য বলছেন? আপনাকে আমরা বলে দিয়ে গেলাম, আমি পরিষ্কারভাবে বলে দিয়ে গেলাম, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল, কানে দুল
একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। তাহলে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বেঁচে গেলেন? বেঁচে গেলেন ওই এনসিপিআই অর্থাৎ এনডিএ কে সাহায্য করার নামে যে সমস্ত এমপি এবং তৃণমূল কংগ্রেসের এই সমস্ত এমপিদের নিয়ে বাজারে আপনারা জানেন যে খুব মজা করে বলা হতো যে যারাই এমপি হচ্ছে তৃণমূলের, মানে এমপি হলে মাম্পি ফ্রি। দেখুন, এই কথাটা আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি। এর মধ্যে একটা পুরুষতান্ত্রিক উন্নাসিকতা রয়েছে, কিন্তু এটা তো ঠিক কথা। তৃণমূল কংগ্রেসের এমপি হওয়া মানে কি? আমাকে একজন চিত্র অভিনেত্রী, যিনি পরবর্তীকালে এমপি হন, এমপি হওয়ার পর সে আমায় বলেছিল যে একেবারে পরিষ্কার বলেছিল যে এমপিটা তার কাছে স্ট্যাটাস সিম্বল। এই যে তার সঙ্গে দেহরক্ষীরা ঘুরবে, দিল্লিতে যাবে এবং অবশ্যই এমপি হলে সে একটা মর্যাদা পাবে, এইটা টলিউডের নায়িকা হয়ে পাওয়া যায় না, এইটা পেতে গেলে এমপি হতে হয়। অর্থাৎ বুঝতে পারছেন তো, গোটা দলটা ব্যক্তিগত স্বার্থে চলতো, এখানে কোনো আদর্শ ছিল না। এবং সবচেয়ে বড় কথা, আপনারা সবাই জানি, বহুবার সবাই বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা আদর্শহীন, একটা ব্যক্তিগত স্বার্থ নিয়ে চলা দল, সেই দলটা করেছিলেন এবং সেই দলটা করে তিনি একের পর এক দল ভাঙিয়েছেন। আজকে তার পাপের বোঝা তাকেই বইতে হচ্ছে, তার দলই ভেঙে চুরমার। আসলে তিনিই তো এই পথ দেখিয়েছেন। আবার অন্যদিকে এটাও তো ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় 2012 সালে, তখন পরিবর্তন হয়ে গিয়েছে, তিনি সাংবাদিক হিসেবে আমাকে বলেছিলেন, ব্যক্তিগতভাবে আমাকে বলেছিলেন উনি বিশ্বাস করেন জো জিতা ওহি সেকেন্দার। তাহলে এখন সেকেন্দার তো শুভেন্দু অধিকারী, তার প্রতি তো বিশ্বাস রাখতে হবে, তিনি তো সবার মুখ্যমন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কতটা দুর্নীতিগ্রস্ত, সেটা নতুনভাবে এটা বিশ্লেষণ করার কিছু নেই। এই দলে যারা রয়েছে তারা কতটা বেঈমান হতে পারে, এটাও বঙ্গবাসীদের ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু বঙ্গবাসী যে কারণে অত্যন্ত ভাবিত যে এই যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় একেবারে উল্টে যাওয়া তৃণমূল, আবার এনসিপিআই ব্লকে এনডিএকে সমর্থনকারী তৃণমূল, অথবা এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া কালীঘাট তৃণমূল, এর মধ্যে কোনো তৃণমূল তারা কি কোনো শাস্তি পাবে? সত্যি কথা বলতে গেলে আজকে একদম পরিষ্কারভাবে চাচা ছোলা ভাষায় শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন তো কোনো তৃণমূল রক্ষা পাবে না। তাল সোনা যাদের কাছ থেকে উদ্ধার হচ্ছে তাদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে। হ্যাঁ, আমরা আশা রাখতে পারি যে ইঞ্চিতে ইঞ্চিতে শুধু বোঝা হবে যে তা নয়। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে 4টে ভাগে তৃণমূল কংগ্রেসে তদন্ত চলবে। এক, আপনাদের খুব পরিষ্কারভাবে বলে রাখি, যারা জনাদেশ পায়নি, অর্থাৎ জনগণ যাদের প্রত্যাখ্যাত করেছে, যেমন ধরুন বিধাননগরে সুজিত বোস অথবা বারাসাতে সব্যসাচী দত্ত, এরা প্রত্যেকেই রয়েছে এখন গারদের অন্তরালে, তদন্তের আওতায়। এইরকম বিভিন্ন জায়গায় টপ করে ধরা হবে। কেন? তার কারণ তারা জনাদেশ পায়নি। এবার যারা জনাদেশ পেয়েছেন, ব্যক্তিগত
তাদের ব্যক্তিগত নৈপুণ্যতার কারণে, না তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে আমি এই বিষয়ে কথা বলছি না। দেখুন, 2-4 জনকে বাদ দিলে তৃণমূল কংগ্রেসে এমন কেউ নেই তার নিজের ব্যক্তিগত নৈপুণ্যতার কারণে বা রাজনৈতিক কারণে তারা জিতেছেন। অনেকেই বলেন সংখ্যালঘু ভোট ব্যাংকের ছাক্কা ভোটটা পেয়েছেন বলেই তাদের মুখে হাসি, এখন বিধানসভায় তারা দাপিয়ে বেড়াচ্ছেন। তাদের কোনো কৃতিত্ব নেই। তাদের আজ বাদে কাল তৃণমূল কংগ্রেসের ওপর থেকে সংখ্যালঘু ভাই বোনেরা হাত সরিয়ে নিলে তারা একেবারে ধপাস হয়ে যাবে। এইসব তৃণমূল কংগ্রেসের বিধানসভায় যারা সদস্য, তাদের আপাতত হয়তো ঘাটানো হচ্ছে না, কিন্তু ফার্স্ট লট অর্থাৎ যারা জনগণ দ্বারা একেবারে পরিত্যক্ত, সব্যসাচী দত্ত, সুজিত বসু, এরকম যারা হেরে গেছেন, এই সব হেরো পার্টিদের প্রথম ধরা হবে, তারপর আস্তে আস্তে বিচার হবে, তারপর তো 2029 চলে এলে এই যে বড় বড় কথা বলেছেন, ভাইরাল হয়েছেন, বড় অভিনেত্রী এক সাংসদ 5 তারিখের পর ভারতীয় জনতা পার্টির সঙ্গে খেলা করতে গিয়েছিলেন, এখন অন্য খেলায় তারা মত্ত, তাদের দেখা হবে। এক কথায় বাংলার মানুষ, তাদের মনোভাব ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারী বুঝে গিয়েছেন। মানুষ চায় না। মানুষ ডিম ছুটছে কেন? মানুষ কেন এই মুহূর্তে গিরগিটি ধরো অভিযান করছে? তার কারণ মানুষ ঘেন্না করছে সেই সমস্ত পাপিষ্ঠদের। ধন্যবাদ শুভেন্দু অধিকারীকে, তিনি পরিষ্কার বলে দিয়েছেন কেউ ছাড়া পাবে না। আবার এটাও ঠিক, এদের মধ্যে যদি কেউ সৎ থাকেন, সেও যেন শুধুমাত্র রাজনৈতিক কারণে শাসকের রোষানলে না পড়েন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা জানবেন প্রতি মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষণাত্মক এবং ব্যাখ্যানমূলক বিভিন্ন টপিক নিয়ে আমি হাজির হব টাফ টক এক্সপ্লেইনে। শুভরাত্রি।